গাছ তার কষ্ট, ব্যথা, বেদনা সমস্ত ফুটিয়ে তোলে বা প্রতিফলিত করে তার পাতার মাধ্যমে। আর আমাদেরকে ভালো বাগান যদি করতে হয় তাহলে এই গাছের কষ্টগুলোকে আমাদের ধরতে হবে। তো আজকে যে আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে সেটা হচ্ছে গাছের পাতা ফ্যাকাশে সবুজ রং ধারণ করে কেন, এবং কুঁড়ি আর ফল এসব ঝরে যায় কেন। এই নিয়েই আজকের আমার প্রতিবেদন। তাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কেননা বাগান যারা করছেন, ছোট বাগানই করুন আর বড় বাগানই করুন, আজকের যে সমস্যাটা এটা অধিকাংশ মানুষই এই সমস্যায় পড়েন। তাই ভিডিওটা ঠিক মতন দেখলে আপনারা বুঝতে পারবেন এই ধরনের সমস্যা হলে আপনারা অতি সহজেই তার মোকাবিলা করতে পারবেন। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকেও ফিরে এলাম আপনাদের কাছে এক নতুন প্রতিবেদন নিয়ে। আজকের যে প্রতিবেদন সেটা আমার থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন। ঠিকই বন্ধুরা, গাছের পাতা এরকম ফ্যাকাশে সবুজ বর্ণ হয়ে যায় কেন? পাতাটা সবুজতা দিনে দিনে হারিয়ে ফেলে এবং মধ্যশিরা এবং অন্তঃশিরা কারো সবুজ বর্ণ থাকে। আজকের মূলত আলোচনা এই যে গাছের পাতা ফ্যাকাশে সবুজ হয়ে যায় কেন। গাছের পাতা ফ্যাকাশে সবুজ হয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। এক নম্বর হচ্ছে পুষ্টির অভাব। সেই পুষ্টিগুলো মূলত নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রনের অভাব হলেও হতে পারে। এছাড়া অতিরিক্ত তাপ, গাছের জন্য আলোর প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত তাপ মানে 40 ডিগ্রি টেম্পারেচারের ওপরে চলে যাচ্ছে। গাছগুলোয় প্রখর রোদ্দুরে থাকার পরে তার কি হচ্ছে, ক্লোরোসিস তৈরি হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে পোকামাকড় দ্বারা আক্রান্ত হতেও গাছের পাতায় ক্লোরোসিস তৈরি হচ্ছে। তো এই সব কারণগুলোর জন্য গাছের পাতা কিন্তু তার ফ্যাকাশে বর্ণ ধারণ করে, মানে গাছের ক্লোরোসিস তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ক্লোরোসিস কি? ক্লোরোসিস আমরা তাকেই বলবো গাছের পাতার সবুজতা হারিয়ে ফেলে, মানে সোজা কথায় গাছের পাতার ক্লোরোফিল তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলে। তো গাছের এই পুষ্টির অভাব কিসের থেকে হতে পারে? আয়রনের অভাবে হতে পারে, ম্যাগনেসিয়ামের অভাবে হতে পারে, নাইট্রোজেনের অভাবে হতে পারে, ক্যালসিয়ামের অভাবে হতে পারে, বা অন্যান্য পুষ্টিমূল্যের অভাবের জন্য গাছের এই ক্লোরোফিলটা তৈরি ক্ষমতা হারিয়ে ফেলে। বা বিভিন্ন রাসায়নিক পদার্থ যদি অতিরিক্ত পরিমাণে এসে যায়, যেমন ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড বা বাজার চলতি উচ্চমানের রাসায়নিক সার, সেটা যদি বেশি পরিমাণে আমরা গাছে দিয়ে ফেলি তখন কিন্তু গাছের পাতার এই ক্লোরোফিল হারিয়ে ফেলতে পারে। বিভিন্ন ধরনের রোগ বা পোকামাকড় থেকেও কিন্তু গাছের এই ক্লোরোফিল ক্ষমতা গাছ হারিয়ে ফেলে। বা শেকড় যদি নষ্ট হয়ে যায়, নেমাটোড দ্বারা আক্রান্ত হলো, গাছের শেকড় নেমাটোড খেয়ে ফেলছে, এই নেমাটোড আক্রমণ হলে পরেও কিন্তু গাছ তার খাদ্য পুষ্টিমূল্য জল আপনার টেনে তুলতে পারে না, তখনও কিন্তু গাছের ক্লোরোফিল তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। এরকম লক্ষণ দেখা দিলে বুঝতে হবে গাছটা ক্লোরোসিসের দিকে যাচ্ছে। এটা দীর্ঘদিন চললে দেখা যায় যে পাতাতে ইন্টারভেনাল ক্লোরোসিস তৈরি হচ্ছে, মানে পাতাটা ঠিক এরকম হয়ে যাচ্ছে। দেখেছেন পাতার মধ্যশিরা সবুজ রয়েছে, পাতাটা ফ্যাকাশে হতে হতে সাদাটে ভাব এসে গেছে এবং মধ্যশিরাগুলো আপনার সবুজ ভাব রয়েছে। এই দেখুন, লক্ষ্য করে বুঝতে পারেন মধ্যশিরাগুলো সবুজ ভাগ আছে, পার্শ্ব শিরা, ভেতরের শিরা তো অন্তঃশিরার মধ্যে সবুজ রয়েছে এবং পাতাটা আস্তে আস্তে তার সবুজতা হারিয়ে একদম সাদাটে ভাব হয়ে যাচ্ছে। এইটাকে বলে ইন্টারভেনাল ক্লোরোসিস। এরপরে যেটা এসে যাচ্ছে, সম্পূর্ণ পাতাটা তখন আর ফ্যাকাশে বা সাদাটে ভাব থাকবে না, সম্পূর্ণ পাতাটাই হয়ে যাবে হলুদ। আর
মধ্যশিরা গাঢ় সবুজ থাকে। তো এই পর্যায়টাকে বলে ক্লোরোটিক। তো এই ক্লোরোসিস, ইন্টারভেনাল ক্লোরোসিস এবং ক্লোরোটিক সম্বন্ধে বিস্তারিত আমি আপনাদের পরের কোনো ভিডিওতে জানাবো। তো এই লক্ষণটা সাধারণত হয় নাইট্রোজেনের অভাবে। আমরা জানি নাইট্রোজেনের অভাব হলে কী হয়, পাতা ধীরে ধীরে ফ্যাকাশে বর্ণ ধারণ করবে এবং মধ্যশিরা এবং অন্তঃশিরা ডিপ সবুজ থাকে। গাছের বৃদ্ধি থমকে যায়, পাতার আকার ছোট হয়ে যায়। প্রথমেই আমরা এটা আইডেন্টিফাই করতে পেরেছি যে নাইট্রোজেনের অভাব হলে কী লক্ষণ দেখা যায়। নাইট্রোজেনের অভাব হলে যে লক্ষণগুলো দেখা যায় তার পরিষ্কারভাবে ফুটে উঠেছে এই পাতাটার উপরে। যে পাতাটা দেখছেন সবুজ থেকে ফ্যাকাশে সবুজ হয়ে যাচ্ছে এবং মধ্যশিরা এবং অন্তঃশিরা গাঢ় সবুজ, মানে গাছটা নাইট্রোজেনের অভাবে ভুগছে। এখন একে নাইট্রোজেনের যদি চিকিৎসা করা যায় তাহলে গাছটা আবার ক্লোরোফিল ফিরে পাবে এবং গাছটা সতেজ হয়ে উঠবে। নাইট্রোজেনের চাহিদা পূরণ করতে গেলে আমাদেরকে দিতে হবে নাইট্রোজেন জাতীয় সার। আমাদেরকে ব্যবহার করতে হবে নাইট্রোজেন জাতীয় সার। মানে যদি আমরা কেমিক্যালি ব্যবহার করি তাহলে আমাদের ইউরিয়া দিতে হবে, পরিমাণ মতন ইউরিয়া গাছে সময় মতন দিতে হবে। আর অথবা যদি আমরা জৈবভাবে এর চিকিৎসা করতে চাই তাহলে আমাদের দিতে হবে যে কোনো ধরনের কম্পোস্ট সার পরিমাণ মতন সময় মতন দিতে হবে। সবুজ সার আমরা ব্যবহার করতে পারবো, চা পাতা ব্যবহার করতে পারবো। নাইট্রোজেন সমৃদ্ধ যে সমস্ত উপকরণগুলো রয়েছে বা উপাদানগুলো রয়েছে সেইগুলো যদি সময় মতন আমরা আমাদের গাছেতে প্রয়োগ করতে পারি তাহলে নাইট্রোজেনের অভাবটাকে আমরা পূরণ করতে পারবো। সাথে সাথে কী হবে, যে পাতার ফ্যাকাশে সবুজ ভাব এবং মধ্যশিরা এবং পার্শ্বশিরা যে মানে ঘন সবুজ ভাব, এটা ধীরে ধীরে গাছ রিকভার করতে পারবে। যদি আমরা প্রথমেই চিকিৎসা করতে পারি তাহলে গাছ আর ইন্টারভেনাল ক্লোরোসিসের মধ্যে যাবে না বা ক্লোরোটিকও গাছের হবে না, তার আগে আমরা গাছটাকে রিকভার করে তুলতে পারব। এবার আসি গাছের কুঁড়ি বা ফুল ঝরে যায় কেন। গাছের কুঁড়ি বা ফুল ঝরে যাওয়ার পেছনে বহুবিধ কারণ রয়েছে। আমি আজকে মূলত কিছু কারণ সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরব। গাছের কুঁড়ি বা ফুল ঝরে যাওয়ার কারণের মধ্যে যেটা রয়েছে, এখানে প্রথম কারণই রয়েছে গাছের যদি পুষ্টির অভাব হয় গাছের কুঁড়ি বা ফুল ঝরে যেতে পারে। তো পুষ্টিগুলো কি, না যেটা বলেছি নাইট্রোজেনের অভাব আমাদের পূরণ করতে হবে, সময় সময় নাইট্রোজেন দিতে হবে। ম্যাগনেসিয়াম দরকার হলে আমাদের দিতে হবে সময় সময়। লক্ষণগুলো যদি দেখি, পাতার গাছ ফুটিয়ে তোলে কি কষ্ট পাচ্ছে, সেই লক্ষণ দেখে আমরা ম্যাগনেসিয়াম দিতে পারি। অনেক সময় দেখা যায় যে ক্যালসিয়ামের অভাব হলে পরেও গাছের কিন্তু কুঁড়িগুলো ঝরে যায় বা কুঁড়িকে ঠিক মতন প্রস্ফুটিত করতে পারে না। আবার কোনো সময় দেখা যায় যে কুঁড়ির অগ্রভাগ পচে যায় এবং গাছেতে ফল যে হয় ফলেতেও গাছের পচন সৃষ্টি হয়। এইগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাব হলেও হতে পারে। তো আমাদের যদি এই লক্ষণগুলো দেখতে পাই যে কুঁড়ির ডগাগুলো পচে যাচ্ছে, ফল হচ্ছে ফল পচে যাচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে যে গাছে ক্যালসিয়ামের অভাব রয়েছে। তো সাথে সাথে যেমন এনপিকে আমরা দিই, তার সাথে আমাদের ক্যালসিয়ামও দিতে হবে সাপ্লিমেন্টারি হিসাবে এবং ম্যাগনেসিয়ামও দিতে হবে। আর তার সাথে মাসে একবার হলেও অন্তত অনুখাদ্য আপনাকে প্রয়োগ করতে হবে। যে কোনো ধরনের ভালো অনুখাদ্য হলেই হবে, যেমন অ্যাব্রোমিন গোল্ড দিতে পারেন, মোবোবিন দিতে পারেন। বাজারে প্রচুর অনুখাদ্য পেরিয়ে গেছে, এই অনুখাদ্যগুলো আপনাদের গাছে প্রয়োগ করতে হবে। তাহলে এই কুঁড়ি ঝরা বা ফুল ঝরার হাত থেকে গাছকে সুরক্ষা দেওয়া যাবে। এর পরের যে কারণে গাছের কুঁড়ি বা ফুল ঝরে যায়, এক হচ্ছে অতিরিক্ত জল বা কম জল দেওয়ার কারণেও গাছের কুঁড়ি আসলেও কুঁড়িগুলো ঠিক মতন ধরে রাখতে পারে না বা কুঁড়িটাকে প্রস্ফুটিত করতে পারে না, ফেলে দেয়। তো এই কারণটা হচ্ছে অধিক জল যদি হয়ে যায় আর যদি জল কম দেওয়া হয়ে যায়, মাটি যদি একবারে ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু গাছ কুঁড়ি বা ফুলকে ফেলে দেবে। পরিবেশ চেঞ্জ, হঠাৎ করে ঠান্ডা এসে গেল, হঠাৎ করে গরম এসে গেল,
এই পরিবেশে গাছ অ্যাডজাস্ট করতে পারে না। তখন কি হয়, এই পরিবেশগত কারণে, পরিবেশের চাপের জন্য, ওভার স্ট্রেস, গাছ কিন্তু তখন কুঁড়ি বা ফুল ঝরিয়ে দেয়। শেষ যে কারণটা বলবো যে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ হলে পরেও গাছের ফুল বা কুঁড়ি কিন্তু ঝরে যায়। সেই পোকাগুলোর মধ্যে যেগুলো রয়েছে, এক হচ্ছে হোয়াইট ফ্লাই, সাদামাছি, জাপ পোকা, মাইটস, মাকড়, মিলিবাগ, এই সমস্ত শোষক পোকাগুলোর কাজই হচ্ছে এরা উড়ে এসে পাতাতে বসে এবং পাতার থেকে পাতার রসগুলো খেয়ে নেয়। যেমন গাছের পাতাকে যেমন ক্লোরোফিল নষ্ট করে দেয়, ক্লোরোফিল তৈরি করার ক্ষমতা যেমন নষ্ট করে গাছটাকে দুর্বল করে দেয়, তেমনি এরা গাছের কুঁড়ির মধ্যে জাপ পোকা, খুব ছোট ছোট ক্ষুদ্র পোকা, কালো ধরনের পোকা থাকে, আপনি ঝাড়া দিলে দেখবেন ধুলোর মতন উড়ে যাচ্ছে। এই পোকা কি করে, কুঁড়ির ওপরে বসে বা ফুলের বৃন্তের ভেতরে চলে যায়, ওখানে গিয়ে ওদের রসগুলো খেয়ে নেওয়ার পরে দেখা যায় যে কুঁড়িগুলোর ডগাগুলো, বৃন্তের জায়গাটা হলুদে টুক করে পড়ে যাচ্ছে। বিশেষ করে জবা গাছে দেখতে পাবেন, গন্ধরাজে দেখতে পারবেন, বিভিন্ন ফুল গাছেতে দেখবেন কুঁড়িটার বৃন্তটা ফ্যাকাশে হলুদ হচ্ছে, কোনো সময় আপনার থেকে পড়ে আছে বা আপনি ধরলে গেলে টক করে পড়ে আছে। তার মানে ওই জাপ পোকা ওই কুঁড়ির বৃন্তর ভেতরে ঢুকে রসগুলো খেয়ে নেওয়ার পরে কুঁড়ির কার্যক্ষমতা হারিয়ে ফেলে, কুঁড়িকে প্রস্ফুটিত হতে দেয় না, ফুল তৈরি করতে দেয় না এবং অকালে কুঁড়িটাকে ঝরিয়ে দেয় বা ফুলকে ঝরিয়ে দেয়। তাই পোকা নিয়ন্ত্রণের জন্য আমাদের কি করতে হবে না, সময় মতন, পরিমাণ মতন কীটনাশক আমাদের প্রয়োগ করতে হবে। নিয়মিত বাগান পর্যবেক্ষণ করতে হবে। আপনি যদি বাগানে না আসেন, বাগানকে যদি পর্যবেক্ষণ না করতে পারেন, তাহলে গাছের এই কষ্টগুলো, গাছের এই ব্যথাগুলো, গাছের এই সমস্যাগুলো কি করে বুঝতে পারবেন না। তো বাগানকে পর্যবেক্ষণ করতে হবে, সময় সময় আসতে হবে, একটা টাইম করতে হবে। এসে যখন দেখবেন যে গাছে কি ধরনের পোকার আবির্ভাব হয়েছে, কেন বিভিন্ন ধরনের পোকা হতে পারে, আপনার পাতা শোষণকারী, রস শোষণকারী পোকা হতে পারে, কাণ্ড ছিদ্রকারী পোকা হতে পারে, পাতা ছিদ্রকারী পোকা হতে পারে, ফল ছিদ্রকারী পোকা হতে পারে, লেদা পোকা হতে পারে, পাতাগুলোকে চিবিয়ে নষ্ট করে দেয়, কাণ্ডগুলোকে চিবিয়ে নষ্ট করে দেয়। তো আপনাকে বাগানে এসে পর্যবেক্ষণ করার পর আপনি বুঝতে পারবেন যে কি ধরনের পোকা দ্বারা আক্রান্ত হচ্ছে, সেই মতন আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। এই পোকা নিধনের জন্য আমরা ঘরোয়া পদ্ধতি প্রথম দিকে ব্যবহার করতে পারি। 1-2 দিন 3 দিন ছাড়াই গাছটা প্রেসার দিয়ে, জলের প্রেসারে যদি জল আমরা ব্যবহার করতে পারি, তাহলে পোকাগুলো ধুয়ে যাবে। অথবা আমরা সাবান, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, ডিটারজেন্ট, যে কোনো কিছু দিয়ে জল তৈরি করে তার মধ্যে হলুদ দিয়ে আমরা ছেঁকে নিয়ে নিয়মিত গাছে 2-3 দিন ছাড়া যদি স্প্রে করতে পারি, তাহলে এই পোকাগুলোকে কিছুটা হলেও জব্দ করা যাবে। নিম তেল ব্যবহার করতে পারি, বেকিং সোডা আমরা ব্যবহার করতে পারি, করে এই পোকাগুলোকে তাড়াবার ব্যবস্থা করতে পারি। যদি অতিরিক্ত পোকা হয়ে যায়, কোনো মতেই তাড়ানো যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাসায়নিক কীটনাশক ব্যবহার করতেই হবে। এই রাসায়নিক কীটনাশক বাজারে প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে, প্রচুর কোম্পানি, ভালো ভালো কোম্পানির আছে। তার মধ্যে যে কোনো ভালো কোম্পানির 1-2 ওষুধ রেখে দেবেন, কেন ক্রমাগত একই কোম্পানির ওষুধ ব্যবহার করবেন না, কেন ওরা হ্যাবিচুয়েট হয়ে যায়, ওরা ইমিউনিটি পাওয়ার গ্রো করে ফেলে। একই কীটনাশক যদি বারবার ব্যবহার করতে থাকেন, তখন আর কাজ হয় না, ওদের সহনশীলতা বেড়ে যায়। তো তাই জন্য কিন্তু মিনিমাম 2টো ভালো কোম্পানির রাসায়নিক কীটনাশক ঘরে রেখে দিতে পারেন। ওই কীটনাশকের লেভেলের গায়ে যে পরিমাণ দিতে হবে মেনশন করা থাকে, সেই মতন যদি আপনারা ব্যবহার করেন, অল্টারনেটিভ 5 দিন আগে একটা দিলেন, আবার 5 দিন পরে আর একটা দিলেন, তাহলে এদের হাত থেকে গাছকে বাঁচানো যায়। এছাড়াও দেখা যায় যে বিভিন্ন ধরনের ছত্রাকের কারণেও গাছের কিন্তু এই ধরনের ক্ষতিগুলো আসে, পাতাকেও ড্যামেজ করে, কুঁড়িকে, ফুলকেও ড্যামেজ করে। তাই আমাদেরকে মাঝে মধ্যেই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তো বাজার চলতি বহু ছত্রাকনাশক আছে, চেষ্টা করবেন কপার, অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ধরনের ছত্রাকনাশক নেওয়া। বাজারে
অতি পরিচিত এবং অ্যাভেলেবেল প্রচুর ছত্রাকনাশকের মধ্যে 2-4টের আমি নাম বলতে পারি। এক হচ্ছে ব্লাইটক্স দিতে পারেন টাটার, অথবা খুব কমন যেটা রয়েছে স্যাপ দিতে পারেন। এটা কি করবেন, প্রতি 7 থেকে 10 দিন অন্তর 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছেতে স্প্রে করবেন। বিশেষ করে বর্ষা হয়ে যাওয়ার পরে, বৃষ্টিটা হয়ে গেছে, পাতাটাতে ভিজে আছে, ওয়েদার ময়শ্চার রয়েছে, এই সময় কিন্তু ছত্রাকের প্রাদুর্ভাবটা বেশি হয়। এই সময়টাকে, এই ছত্রাকটাকে প্রয়োগ অতি অবশ্যই করতে হবে। আর শীতের সময় যদি খুব ফগি ওয়েদার হয়, দেখা গেল 10টা 11টা অব্দি সূর্য উঠছে না, ফগের ঠেসে আছে, তো শীতকালেও সেই সময়তে এই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই সবগুলো যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি যে আপনাদের গাছের পাতা ফ্যাকাশে সবুজ হবে না, আপনাদের গাছে কুঁড়ি ফুল ঠিক মতন আসবে, আজ ঝরে যাবে না। খালি আপনাদের যেগুলো বললাম এগুলো ফলো করুন, বাগানটাকে একটু অবজার্ভ করুন, বাগানটাকে দেখুন, সেই মতন আপনারা ব্যবস্থা নিন। আপনাদের গাছ অতি অবশ্যই ভালো থাকবে এবং আপনাদের বাগান ফুলে ফলে ভরে যাবে। এই ছিল আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আর যদি মনে করেন যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে প্রতিটা ভিডিওতে যেমন বেশি করে লাইক দেন, তো এই ভিডিও তো লাইক দেবেন, কেন আপনাদের কাছ থেকে লাইক পেলে আমি উৎসাহ পাই এবং ভবিষ্যতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে বা আপনার জানাশোনা অন্য কারোদেরও কাজে লাগতে পারে, বিশেষ করে তাদের যারা বাগান প্রেমী, ছাদ বাগান প্রেমী মানুষ রয়েছেন, তাদের কাছে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে প্লিজ তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবে। এই বিষয়ের ওপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে, অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনো সময় করে উঠতে পারেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্যে, তাদের কাছে অনুরোধ করছি, ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন। তাহলে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য ধরনের কোনো ভিডিওর সাথে। ততদিনে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।